চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক, ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিসিপ্লিন, চারুকলা স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, আবু কালাম শামসুদ্দিন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। জি, আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি পেইন্টিংয়ের সাথে যুক্ত আছেন, সেই সাথে আপনি শিক্ষকতাও করেন, সো সেই পেশাতেও আছেন এবং পাশাপাশি আপনি সাউথ কোরিয়া থেকে রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছেন। কি ব্যাপারে, কিভাবে পেলেন এবং আপনার কাজের যাত্রাটা কেমন ছিল, পুরো জার্নিটা কেমন ছিল, সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আমি চিত্রকলা বিষয়ে পড়াশোনা করেছি এবং একই বিষয়ে অধ্যাপনা করছি। তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, সে তার দেশের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য কাজ করবে। তো আমি স্টাডি পিরিয়ড থেকেই আমার দেশকে, দেশের প্রকৃতি, মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং সংযুক্ত রাখতে চাই আমার চিন্তায়, চেতনা এবং কর্মে। তো সেই বিষয়েই আমি গত বছর অক্টোবর থেকে একটা পরিকল্পনা করেছি 200টা পেইন্টিং করব আগামী 2 বছরে। তো তার প্রথম পেইন্টিংটা হচ্ছে ডেডিকেটেড টু আমাদের দেশের শ্রমজীবী মানুষ, তাদের। আর এর সাথে একটু সায়েন্টিফিক একটা ইস্যু আছে। মানুষের সাথে গাছ বা প্রকৃতির একটা সম্পর্ক আছে, আমরা দেখতে পাই না। সবসময় আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তা আমি সাধারণত আমার চিত্রকলায় আমার দেশের বা আমার পরিসরের মানুষদের এই যে অক্সিজেন এবং প্রকৃতির সাথে যে সংযোগ, সেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সাউথ কোরিয়ার হেগেনগ্যাম মিউজিয়াম, তারা প্রত্যেক বছর একটা কিউরেটোরিয়াল প্রোগ্রাম করে থাকে। তো এই বছর বাংলাদেশের কিউরেটর হিসেবে নাজিয়া আন্দালিব প্রিমা, উনি একজন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, উনি কিউরেটর ছিলেন এবং জুরি ছিলেন। তো উনি ওনার কিউরেটোরিয়াল ভিউ থেকে বাংলাদেশের 12 জন শিল্পীকে সিলেক্ট করেন। আমি তাদের মধ্যে একজন। তো সেই আমার বাংলাদেশের মানুষ প্রকৃতিরই একটা চিত্রকর্ম আমি সেইখানে দেই। এটা ছিল ডোনেট করা, মানে ওই মিউজিয়ামকে আমরা ছবিটা দিয়ে দিচ্ছি নিঃশর্তে। সেইখান থেকে তারা আবার একটা জুরি করেছে, অ্যারাউন্ড 500টারও বেশি শিল্পকর্ম জমা পড়েছে। তো 20 জনকে তারা এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে। তো আমি খুবই সৌভাগ্যবান যে আমি সেই 20 জনের মধ্যে আছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে সেই 20 জনের মধ্যে একেবারে 100% জুরির ভোট পেয়ে আমি আর কি এক্সেলেন্স অ্যাওয়ার্ডের প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছি। ওয়াও, তার জন্য আপনাকে আবার কংগ্রাচুলেশন। অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলাদেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশের জন্য এটা অবশ্যই গৌরবের একটি বিষয়। জি, আমি এবার একটু প্রদর্শনী নিয়ে একটু জানতে চাই যে আপনি যে প্রদর্শনীটা রিপ্রেজেন্ট করেছেন সেটা আসলে আপনার কেমন সময় লেগেছে এবং এটার মূল বিষয়বস্তু আসলে কি ছিল? আসলে শিল্পকর্ম প্রদর্শন সাধারণত 2টা ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে একক চিত্র বা শিল্পকর্ম প্রদর্শনী, আর একটা হয়ে থাকে গ্রুপ। তো আমার এখন পর্যন্ত 3টা একক প্রদর্শনী করেছি আর গ্রুপ প্রদর্শনী 100টার বেশি। তো আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে বিভিন্ন। বর্তমানে মেক্সিকোতে একটা গ্রুপ প্রদর্শনী শেষ হলো, সেখানেও আমার শিল্পকর্ম ছিল। তারপরে ইন্দোনেশিয়াতে ছিল। তো সে ঠিক একইভাবে একই পরিকল্পনায় আমার যে প্রসেসটার কথা বললাম, যে সাউথ কোরিয়ার হেগেনগ্যাম মিউজিয়াম যে ছবি শিল্পকর্ম কালেক্ট করেছে, তো সেইখানে আমি গত 3 তারিখে গিয়েছিলাম এবং 10 তারিখে ব্যাক করি। তো সেইখানে 10টা দেশ থেকে প্রত্যেকটা কিউরেটর এসছে এবং 200টা শিল্পীর প্রায় 20-22 জন শিল্পীও আসছে। তো সবার সাথে আমাদের শিল্পকর্ম, আমাদের চিন্তা ভাবনা, শিল্প সত্তার একটা আদান প্রদান ঘটেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটা সমৃদ্ধ হয়েছে। আমি নিজে দেশে যেভাবে বিচরণ করছি, আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের যে বিষয়ে পাঠদান করছি, সেটাকে উন্নত পরিসরে নিয়ে যাব, এটা আমার একটা স্বপ্ন। তো সাউথ কোরিয়ায় এই পার্টিসিপেশন সেই স্বপ্নের একটা ক্ষুদ্র অংশ সাকার হয়েছে, এটাই আমি মনে করি। তো এইভাবেই ক্ষুদ্র পরিসরে সাবলীলভাবে কাজ করার একটা ইচ্ছা, এই প্রয়াসেই কাজ করে যাচ্ছি। এবার একটু জানতে চাই, সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, এখন কাজ কেমন চলছে সেখানে? আমি তো আন্তরিকভাবে কাজ করি। আমার শিক্ষকতা আসার পেছনের ছোট্ট একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান শিল্পী শশীভূষণ পালের আর্ট স্কুল, মহেশ্বর পাশা আর্ট স্কুল নামের, যেটা ভারত উপমহাদেশ যখন ছিল, আমাদের এই বাংলাদেশ যে ভূখণ্ড, এখানকার প্রথম স্কুল 1904 সালে প্রতিষ্ঠিত হয়। তো সেই স্কুলটা নানাভাবে নানা সুবিধা অসুবিধা চড়াই উতরাই পেরিয়ে খুলনা আর্ট কলেজ এবং 2009 সালে এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা
ইনস্টিটিউট হিসাবে সংযুক্ত হয়। আচ্ছা। এবং 2015 সালে এটা অনুষদ, খুলনা বিশ্ববিদ্যালয় অনুষদকে স্কুল বলে, তো চারুকলা স্কুল হয়েছে। আমি খুবই গভীরভাবে সম্পৃক্ত আমার ডিসিপ্লিনের ডেভেলপমেন্টের ব্যাপারে। যেমন আজকে আমি একটা কোর্সের অংশ হিসাবে 20 জন ছেলে মেয়েকে নিয়ে 12 তারিখ থেকে ভ্রমণ করছি। প্রথমে শ্রীমঙ্গল গিয়েছি, তারপরে সিলেট গিয়েছি, তারপরে সীতাকুণ্ড গিয়েছি, কক্সবাজার গিয়েছি এবং গতকালকে আর আজকে ঢাকায়। এই ভ্রমণটা যেহেতু তাদের স্টাডি ট্যুর, এটাকে আমি একেবারে অর্গানাইজভাবে করার চেষ্টা করেছি। যেমন প্রত্যেকটা জায়গায় কালচারাল বিষয়গুলো তারা অবলোকন করেছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে তারা 12 ফিটের একটা পেইন্টিং 20 জন মিলে করেছে। আচ্ছা। তারপরে গতকালকে আমরা বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর হামিদুজ্জামান স্যারের স্টুডিও ভিজিট করেছি। আজকে 2 জন শিল্পীর স্টুডিও ভিজিট করলাম। তো স্টুডেন্টরা প্রচণ্ড আনন্দিত এবং আবেগপ্রবণ হয়ে গেছে যে স্যার আসলে এই কোর্সটাতে সাধারণত আমরা বিভিন্ন সাইট সিন করি, কালচারাল কিছু নলেজ গেইন করি, বাট বাংলাদেশের শিল্পীদের বর্তমান যে পরিস্থিতি এটা কাছ থেকে দেখতে পারাটাও আনন্দ। তো এই বিষয়গুলো আমি খুবই আন্তরিকভাবে করার চেষ্টা করি, কারণ বাংলাদেশের ডেভেলপমেন্ট আসলে তখনই সম্ভব যখন নেক্সট জেনারেশন, ইয়াং জেনারেশনের ডেভেলপমেন্ট হবে। তো এইভাবে আমি আমার নিজের জীবনই উৎসর্গ করে দিয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনাও আছে খুলনাতে একটা আর্ট স্পেস ডেভেলপ করার, এবং সেটা একটা মিউজিয়াম হবে। সেটা দেশের এবং খুলনা অঞ্চলের লোকের একটা সুযোগ তৈরি করে দিবে। আমি অলরেডি বলেছি যে সাউথ কোরিয়ার যে এক্সপেরিয়েন্স আমি নিয়ে আসলাম, এটা শুধু আমার ভালো লাগা বা আমার জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ, আমি এটাকে ব্যবহারিকভাবেও প্রয়োগ করতে চাই। আচ্ছা, বেশ দারুণ। এবার একটু আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, এবং তার পাশাপাশি শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই। আমার মা বলে আমি যখন চক পেন্সিল সিলেট নিয়েছি তখন ছবি আঁকার চেষ্টা করেছি। আর আমার জীবনের ছোট্টবেলার যেই স্মৃতিটা বেস্ট সবসময় আমি ক্যারি করি। আমি নার্সারিতে পড়তাম, আমাদের একটাই ক্লাস টিচার ছিলেন, আমরা তাকে মামুনি ডাকতাম। আমাদের তো রিটেন কোনো পরীক্ষা হতো না, ড্রয়িং পরীক্ষা হতো। আচ্ছা। তো আমার মনে আছে আমি একটা পাতা আর একটা আম আঁকিয়েছিলাম। তো মামুনি সেই খাতাটা নিয়ে সব স্টুডেন্টকে বলেছিল, দেখো শামসুদ্দিন কি সুন্দর ছবি আঁকিয়েছে, এইভাবে তোমরা আঁকো। আসলে সে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা তো অবশ্যই আমাকে উৎসাহিত করেছে। আমি সেখান থেকে শিখেছি যে আমার যে কোনো একটা ভালো কাজ বা সার্থক কর্ম অন্যকে অনুপ্রাণিত করার জন্য সেটার যথাযথ প্রদর্শন দরকার। এইভাবে আমার শৈশব শুরু হয়েছে। তো সেই নেশা ছবি আঁকার, সেই ইচ্ছা, সেটাকে আমি আলিঙ্গন করেই বড় হয়েছি। স্কুলে থাকতে আমার সব বন্ধুদের বেশি আগ্রহ ছিল বিকালবেলায় খেলার। তা আমি ওই সময়টা না পড়লেও বাসার কেউ কিছু বলতো না, আমি আমার নিজের মতো করে ছবি আঁকতাম। আমার প্রতিকৃতি অঙ্কন করতে ভালো লাগে। এই বিষয়ে নানা ধরনের প্রতিকূলতা আছে, বিশেষ করে বাংলাদেশে বা ইসলাম ধর্মের একটা প্রতিবন্ধকতা আছে যে মানুষের ছবি আঁকা বিষয় নিয়ে। এই ধরনের নানান প্রতিকূলতা ফেস করেছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি সেটা ধরে রেখেছি এবং চারুকলায় পড়েছি। তারপরে নিজের শিল্পচর্চা কন্টিনিউ রেখেছি এবং এইভাবেই আমার এই যে বর্তমান সময় পর্যন্ত চলে আসা। একটু জানতে চাই আপনার কাছে, প্রদর্শনী যখন শুরু করেছেন, অবশ্যই ছোটবেলা থেকে তো শুরু করেছেনই বটে, কিন্তু তারপর যখন একদম বাই প্রফেশনালি আপনি কাজগুলো শুরু করেছেন, তখন সর্বপ্রথম কোন প্রদর্শনী আপনি সেল করেছিলেন এবং সেখান থেকে সর্বপ্রথম কত পারিশ্রমিক পেয়েছিলেন? আচ্ছা, এটা খুবই চমৎকার এবং যুগ উপযোগী প্রশ্ন। 2007 সালে আমি প্রথম জাতীয় পর্যায়ে খুবই রিকগনাইজড একটা প্রদর্শনী হয়, যেটা বার্জার স্পন্সর করে, তরুণ শিল্পী শিল্পকর্ম প্রদর্শনী। আচ্ছা। তো সেইটায় আমি অংশগ্রহণ করি এবং প্রথমবার আমার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ, এবং সেখানে আমি একটা পুরস্কার অর্জন করি। তো সেই শিল্পকর্মটা তারা সংগ্রহ করে এবং সেইটার জন্য 2007 সালে আমি 20,000 টাকা পারিশ্রমিক বা উপহার হিসেবে পেয়েছিলাম। তখনকার হিসেবে আসলে পারিশ্রমিকটা তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে একটা অর্জন, একটা মূল্যায়নের বিষয়। এবং সর্বোচ্চ কত পারিশ্রমিক পেয়েছেন আপনার আর্টের কাজের জন্য? আমার সবচেয়ে বেশি দামে যেই ছবিটা বিক্রি হয়েছে সেটার দাম অ্যারাউন্ড 12 লক্ষ টাকা এবং সেটা সিরিজ ছিল। আচ্ছা। একজন সেই সিরিজটা
সংগ্রহ করেছে। আর আমি ছবি বিক্রির ব্যাপারে উৎসাহিত না, কারণ আর্ট অ্যাসেটাইজেশন একটা টার্ম আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা বাংলাদেশে ইন্ট্রোডিউসড না। আমার পিএইচডি গবেষণায় আমি 3টা বিষয় খুঁজে বের করেছি যেটা বাংলাদেশের শিল্প চর্চায় বেগবান একটা গতি তৈরি করতে পারত, যেটা এখনও হয়নি। তার মধ্যে আর্ট অ্যাসেটাইজেশন ওয়ান অফ দেম। আচ্ছা, শিল্প সম্পদ হিসাবে গ্রহণ হবে বা গৃহীত হবে কখন? বাংলাদেশে একটা খুবই কমন ফিলিং আছে শিল্প চর্চা নিয়ে। বেশিরভাগ মানুষেরই নেতিবাচক ধারণা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং প্রফেশনের দিক থেকে। শিল্প যখন সম্পদ হিসাবে কনসিডার্ড হয়, তখন এটার ভ্যালু মানুষের কাছে অন্যভাবে তৈরি হয়। আমরা শুনি যেমন লাস্ট মার্ক রথকো, একজন আমেরিকান অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট আর্টিস্ট, তার ছবি বিক্রি হয়েছে $25.85 মিলিয়ন। এই ছবিটা কে কিনেছে, কে বিক্রি করেছে, কেন বিক্রি করলো, এত টাকা কি হবে? আসলে আমরা মানুষ বাড়ছি, কিন্তু ভূখণ্ড তো বাড়ছে না। তাহলে মানুষ সম্পদ যদি কিনতে চায়, কিভাবে কিনবে, কোথায় থেকে কিনবে? তো ভূখণ্ড তখনই সম্পদ হয় যখন সেটা লিগ্যাল পেপারস থাকে। অনেক ভূখণ্ড আছে, কিন্তু আমি আপনি চাইলেই পারচেস করতে পারবো না, হয়তো সেটা সরকারি, বেনামি। তার মানে যেই ভূখণ্ডের যথাযথ কাগজ বা যেই ভূখণ্ডের সমস্ত প্রসেস কমপ্লিট করা আছে, সেটাই শুধু সম্পদ। ঠিক বর্তমান বিশ্বে শিল্পকর্মেরও এরকম কপিরাইট, লিগ্যাল ইস্যুস আছে। যেই কাজগুলো আমি অলরেডি ব্যক্তিগতভাবে একটা টিম নিয়ে শুরু করেছি। আমি আশাবাদী এটার যদি যথাযথ দৃষ্টান্ত আমি উপস্থাপন করতে পারি, সরকারি পর্যায়েও তারা উৎসাহিত হবে বাংলাদেশের শিল্পকে সম্পদে রূপান্তর করা এবং এটাকে সম্প্রসারিত করা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু কথা শুনেছি আপনার কাছ থেকে এবং অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।